মায়াপুর ভ্রমণের অর্থ কিন্তু শুধুমাত্র ইস্কন মন্দির ঘুরে বেড়ানো নয়। মায়াপুরের আছে নিজস্ব একটি কৃষ্টি, শ্রীচৈতন্যদেব সম্পর্কিত বিভিন্ন ঐতিহ্যপূর্ণ স্থান এবং তার সাথে সমৃদ্ধ এক ইতিহাস। এই স্থানগুলি না দেখলে বলা যেতে পারে আপনি মায়াপুর নয়, শুধুমাত্র ইস্কন মন্দির ভ্রমণ করেছেন। তাই মায়াপুর ভ্রমণের এই পর্বে আপনাদের কাছে তুলে ধরব ইস্কন মন্দির ছাড়াও মায়াপুরের আরও বেশ কয়েকটি দর্শনীয় স্থান। মায়াপুর ফেরিঘাট ক্রস করে এই দিকে পেয়ে যাবেন টোটো স্ট্যান্ড। টোটোতে ইস্কন মন্দির যেতে ভাড়া নেবে 10 টাকা জনপ্রতি। মায়াপুর সাইড সিনে মায়াপুরের মধ্যে 5টা জায়গা পড়ে, যেমন মহাপ্রভুর জন্মস্থান, শ্রীবাস অঙ্গন, মায়াপুর শ্রীচৈতন্য মঠ। এই সমস্ত জায়গা গেলে পুরো টোটোতে ভাড়া নেবে 350 টাকা এবং একটা টোটোতে 5 জন অ্যালাউ করবে। আর মায়াপুরের বাইরে কিছু স্পট রয়েছে, যেমন জগন্নাথ দেবের মন্দির, চাঁদকাজির সমাধি, বল্লাল ঢিবি। এই জায়গাগুলো ঘুরতে এক্সট্রা 150 টাকা নেবে। তবে আমার মনে হয় সব জায়গাগুলো একসাথে ঘুরুন, 500 টাকা নেবে। একটু বার্গেনিং করে উঠে পড়ুন। প্রথমেই আমরা চলে এসেছিলাম মহাপ্রভুর জন্মস্থান দেখতে। নবদ্বীপ ভ্রমণে আপনাদের মহাপ্রভুর জন্মস্থান দেখিয়েছিলাম আর বলেছিলাম মহাপ্রভুর জন্ম নিয়ে বিশেষ বিতর্ক রয়েছে, তবে সেই বিতর্কে না যাওয়াটাই ভালো। 9টি দ্বীপ নিয়ে নবদ্বীপ যে তৈরি, তার মধ্যে অন্তর্দ্বীপ বলে যে জায়গাটা রয়েছে, মানে মায়াপুরে নাকি শ্রীচৈতন্য মহাপ্রভু জন্মগ্রহণ করেন। আর এই যে বিষয়টি, অর্থাৎ অন্তর্দ্বীপকে শ্রীচৈতন্য মহাপ্রভুর জন্মস্থান হিসেবে এই জায়গাটাকে চিহ্নিত করেন এবং এই স্থানটাকে প্রমাণ করেন যিনি, তিনি হলেন ভক্তি বিনোদ ঠাকুর। এই অন্তর্দ্বীপটিকে তিনি মায়াপুর এই নাম হিসেবে স্থানটির প্রতিষ্ঠা দেন। শ্রীচৈতন্যদেবের জন্মস্থানে তিনি এই মন্দির প্রতিষ্ঠা করেন। এই যে নিম গাছটা দেখছেন, এই নিম গাছের নিচে চৈতন্য মহাপ্রভুর পদচিহ্ন রয়েছে। এই জায়গাটি একটি অতি পবিত্র স্থান, আর এখানে ফটোগ্রাফি অ্যালাউ নেই, তাই ভালো করে পদচিহ্নটা দেখাতে পারলাম না। মহাপ্রভুর জন্মস্থানে এই মন্দিরটি নির্মাণ করেছিলেন 1880 সালে। মন্দিরে প্রবেশ করতেই ডান দিকে রয়েছে রাধাকৃষ্ণের মঞ্জুরণ ঝুলন, অপরূপ সুন্দর তার দৃশ্য। আর বাম দিকে রয়েছে রাধাকৃষ্ণের মনোমুগ্ধকর বিগ্রহ। মায়াপুরে এসে যদি শ্রী ভক্তিবিনোদ ঠাকুরের সম্পর্কে না জানেন, তাহলে আপনার মায়াপুর ভ্রমণ অসম্পূর্ণ থেকে যাবে। মায়াপুরকে শ্রীচৈতন্য মহাপ্রভুর জন্মস্থানকে চিহ্নিত করা, মায়াপুরকে মায়াপুর নামটি ফিরিয়ে দেওয়া এবং মহাপ্রভুর এই জন্মস্থানে মন্দিরটি নির্মাণ করা, এই সকল কর্মকাণ্ডের কাণ্ডারি ছিলেন শ্রী ভক্তিবিনোদ ঠাকুর। মহাপ্রভুর জন্মস্থানে এই মন্দিরটি নির্মাণ করেছিলেন 1880 সালে। মায়াপুরে ইস্কনের জমি কেনা হয়েছিল 1971 সালে। আর এই মায়াপুরকে আমরা চিনি ইস্কনের সূত্রে, কিন্তু এই মায়াপুর অঞ্চলটি যিনি অন্তর্দ্বীপ থেকে মায়াপুর করে তুলেছিলেন, তিনি কিন্তু পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়ের ছাত্র এবং কেশবচন্দ্র সেন, সত্যেন্দ্রনাথ ঠাকুর এনাদের হিন্দু কলেজের সহপাঠী। তিনি হলেন শ্রী ভক্তিবিনোদ ঠাকুর। তার পিতৃদত্ত নাম ছিল শ্রী কেদারনাথ দত্ত। মায়াপুর এসে মহাপ্রভুর জন্মস্থান এবং ভক্তিবিনোদ ঠাকুরের স্মৃতি মন্দির, এই দুটো জায়গা কিন্তু ঘুরে যাবেন, দুটোই একই সাথে রয়েছে। এরপরেই আমরা চলে এসেছিলাম শ্রীবাস অঙ্গন বা খোল ভাঙার ডাঙা দেখতে। এই অঞ্চলটি হলো শ্রীবাস অঙ্গন। অঙ্গন কথার অর্থ হলো চাতাল। এখানকার লোকেদের মতে বলা হয় এই স্থানটিতে মিয়া কাজীর নির্দেশে জগাই মাধাই এখানে শ্রীচৈতন্যদেবের নাম সংকীর্তনের যে শ্রীখোল, সেই খোল তিনি ভেঙে দিয়েছিলেন এবং এইখানে শ্রীচৈতন্যদেব তার নাম সংকীর্তনের উপর ফতোয়া জারি করেন সেই মিয়া কাজী
মানে তিনি এই অঞ্চলের শাসক ছিলেন। তার আসল নাম ছিল সিরাজউদ্দিন। তিনি সমগ্র নবদ্বীপ অঞ্চলে এবং মায়াপুর অঞ্চলে শ্রীচৈতন্যদেবের নাম সংকীর্তনের উপর ফতেয়া জারি করেন। মানে তিনি নাম সংকীর্তন করতে পারবেন না, কিন্তু শ্রীচৈতন্যদেব সেই নির্দেশকে অমান্য করে এবং মিয়াকাজিকে তার তর্কযুদ্ধে আহ্বান করেন। মিয়াকাজির সাথে শ্রীচৈতন্যদেবের তর্কযুদ্ধে মিয়াকাজি পরাজিত হন এবং তিনি শ্রীচৈতন্যদেবের শিষ্যত্ব গ্রহণ করেন। এই হচ্ছে সেই স্থান যেখানে মিয়াকাজি শ্রীচৈতন্যদেবের শিষ্যত্ব গ্রহণ করেছিলেন এবং এই স্থানটিতে শ্রীচৈতন্যদেবের নাম সংকীর্তনের খোল ভাঙা হয়েছিল। সেই কারণে মাঠটি খোল ভাঙার মাঠ নামেও বিশেষ পরিচিত। এরপর আমার পরবর্তী গন্তব্য ছিল আচার্য ভক্তি সিদ্ধান্ত সরস্বতী প্রতিষ্ঠিত চৈতন্য মঠ, যা এই মন্দিরটি থেকে খানিকটা এগিয়ে ডান হাতে পড়ে। শ্রীবাস অঙ্গন দেখে খানিকটা এগিয়ে এলে ডান হাতে পড়বে এই শ্রীচৈতন্য মঠ। শ্রী ভক্তিবিনোদ ঠাকুরের পুত্র সরস্বতী গোস্বামী তৈরি করা এই শ্রীচৈতন্য মঠ। ভক্তি বিনোদ সরস্বতী ঠাকুর এই মঠটি স্থাপন করেন 1918 সালে। এখানে রয়েছে শ্রীচৈতন্য মহাপ্রভুর মাসির বাড়ি, শ্রী রাধাকৃষ্ণের মন্দির, আচার্য ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী আর তার গুরুদেব শ্রীলা গৌরকিশোর দাস বাবাজির সমাধি মন্দির। আপনাদের একটা কথা বলে রাখি, এই চৈতন্য মঠে এলে কিন্তু হাতে একটু সময় নিয়ে আসবেন। এখানকার প্রাকৃতিক পরিবেশের পাশাপাশি আরও অনেক জিনিস দেখার আছে। এখানে শ্রীলা গৌরকিশোর দাস বাবাজির একটি বিগ্রহ রয়েছে। আর মন্দিরের বাইরের দেওয়ালে তার নানান বাণীও কিন্তু লেখা রয়েছে। আর ঠিক তার পাশেই রয়েছে শ্রীলা ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুরের সমাধি। মন্দিরের ওপরের দিকে দেখুন, ভগবান শ্রীকৃষ্ণের বিভিন্ন অবতারকে তুলে ধরা হয়েছে, আর তার সাথে কোনটা কোন অবতার তার নিচে লেখাও রয়েছে। মন্দিরের ভেতরে শ্রী শ্রী গুরু গৌরাঙ্গ গান্ধারিকা গিরিধারীজিউর মূর্তিও রয়েছে। মন্দিরের উল্টো দিকের দেওয়ালে যেমন বিভিন্ন অবতার এবং তাদের নাম লেখা রয়েছে, ঠিক তার উল্টো দিকের দেওয়ালে ভগবানের বিভিন্ন বাণীও লেখা রয়েছে। পেছনের দিকে দুটো বড় বড় পুকুর রয়েছে, শ্যামকুণ্ডু এবং রাধাকুণ্ডু। এই জায়গাটা কিন্তু খুব সুন্দর, প্রচুর গাছ রয়েছে, প্রচুর পাখিও রয়েছে, পুকুরে বড় বড় মাছও রয়েছে। আপনারা কিন্তু মায়াপুর এলে এই জায়গাটা অবশ্যই ঘুরে যাবেন। আপনারা এই জায়গাটাতে শীতকালে এলে তাহলে আরও ভালো করে দেখতে পাবেন। মন্দিরের বাইরে বাগানও রয়েছে, কিছু ফুলও ফুটে রয়েছে দেখতে পাচ্ছি। চৈতন্য মঠকে বৃন্দাবন থেকে অভিন্ন বলা হয়। প্রায় 500 বছর আগে ছোট নিমাই এখানে নিজ বন্ধুদের সাথে বৃন্দাবনের বিভিন্ন লীলাগুলিকে নিয়ে নাট্য খেলা করতেন। এই স্থানে প্রায় 500 বছর আগে চন্দ্রশেখর আচার্যের বাড়ি ছিল। তিনি সম্পর্কে শচীমাতার বোন সর্বজয়া স্বামী ছিলেন। তাই এই মন্দিরকে অনেকে চৈতন্য মহাপ্রভুর মাসির বাড়িও বলে থাকে। এটা হলো শ্রীলা প্রভুপাদের ভজন কুঠির, আর ঠিক তার পাশেই রয়েছে শ্রীল ভক্তি প্রাঙ্গণ জ্যোতি গোস্বামী মহারাজের সমাধি মন্দির। এই দিকে শ্রীচৈতন্য লীলা প্রদর্শনীর একটা মিউজিয়াম রয়েছে। চলুন ভেতরে ঢুকে দেখা যাক কি রয়েছে এর ভেতরে। এই মিউজিয়ামের ভেতরে রয়েছে মহাপ্রভুর মেসো এবং মাসির একটি বিগ্রহ।
মিউজিয়ামের ভেতরের দেওয়ালে ছোট্ট গৌরাঙ্গ কিভাবে বড় হয়েছেন এবং কিভাবে ধর্মপ্রচার করেছেন তার কিছু ছবি এবং বিগ্রহের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে। মিউজিয়ামের পাশেই আছে গিরি গোবর্ধন পর্বত। এখানে অনেকে ফুলের মালা দিয়ে পুজো দিচ্ছে। এখানকার লোকেদের মতে এই গিরি গোবর্ধন পর্বতকে একবার প্রদক্ষিণ করলে নাকি অত্যন্ত শুভ এবং পূর্ণলাভ সঞ্চয় হয়। এরপরেই আমরা চলে এসেছিলাম ভক্ত চাঁদ কাজীর সমাধিস্থলে। এই চাঁদ কাজী শ্রীচৈতন্যদেবের অত্যন্ত নিষ্ঠাবান একজন ভক্ত ছিলেন। এই স্থানটি পশ্চিমবঙ্গ হেরিটেজ কমিশন দ্বারা 2020 সালে ঐতিহ্যশালী সম্পদ হিসেবে ঘোষিত হয়। এটাই হলো চাঁদ কাজী সমাধিস্থল। তিনি সেই সময় এখানকার ম্যাজিস্ট্রেট ছিলেন। বলা হয় যে শ্রীচৈতন্যদেব নিজে হাতে চাঁদ কাজীকে সমাধিস্থ করেছিলেন। আর এই যে চাপা গাছটা সমাধির উপর লাগানো রয়েছে, এই চাপা গাছটাও নাকি শ্রীচৈতন্য মহাপ্রভুর নিজের হাতে রোপণ করেছিলেন। এই চাপা গাছটায় কিন্তু এখনও প্রত্যেক দিন ফুল হয়, আর সেই ফুল দিয়েই নাকি চৈতন্য মঠে পুজো হয়। চাঁদ কাজী সমাধিস্থল দেখে আমরা চলে এসেছিলাম শ্রী শ্রী জগন্নাথ, বলদেব এবং সুভদ্রার মন্দির দেখতে। স্নান যাত্রা স্নানের জন্য শ্রী জগন্নাথ, বলরাম আর সুভদ্রা জ্বরে আক্রান্ত হন, আর এই শরীর খারাপ চলে রথযাত্রা পর্যন্ত। এই সময় তাই মন্দির বন্ধ থাকে। সেই জন্য আমার দর্শক বন্ধুদের উদ্দেশ্যে একটা বিশেষ বার্তা, এই সময়টা ছেড়ে আসবেন এই জায়গাটাতে। মন্দিরের গেট দিয়ে ভেতরে ঢুকেই বাম দিকে জুতো রেখে মন্দিরে প্রবেশ করলাম। বাম দিকে নানা বিগ্রহের মাধ্যমে মন্দির নির্মাণের ইতিহাস বর্ণিত আছে। শ্রীচৈতন্য মহাপ্রভু সমসাময়িক এক ভক্ত শ্রী জগদীশ গাঙ্গুলি একসময় তার শারীরিক সক্ষমতা এবং দৃষ্টিশক্তি হারিয়ে ফেলে। তখন তিনি নিজের দুর্ভাগ্যকে দোষারোপ করে আকুলভাবে কাঁদতে থাকেন এবং দেহত্যাগের কথা ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়লে ভগবান শ্রী জগন্নাথ দেব তাকে স্বপ্নাদেশ দেন, তুমি কাল সকালে যখন গঙ্গা স্নান করতে যাবে তখন একটি বড় কাঠ ভেসে এসে তোমার গা স্পর্শ করবে। তুমি সেই কাঠ খণ্ডটি কাছের কোনো এক গ্রামের কুষ্ঠরোগীর সূত্রধরের কাছে গিয়ে তাকে আমার বিগ্রহ খোদাই করতে বলবে। আমার বিগ্রহ প্রতিষ্ঠিত করে নীলাচল ধামে জগন্নাথ দেবের পুরীর মতো আমার সেবা পূজা করবে। জগন্নাথ দেবের নির্দেশ মতো গঙ্গা স্নান করলে ভাসমান একটি কাঠ এসে যখন জগদীশ গাঙ্গুলির গা স্পর্শ করলে তিনি তার দৃষ্টিশক্তি ফিরে পান। তিনি তখন সেখানে উপস্থিত কয়েকজন গ্রামবাসীদের সাহায্যে কাষ্ঠখণ্ডটি কুষ্ঠরোগীর কাছে নিয়ে গিয়ে সব ঘটনা খুলে বলেন, আর ওনাকে শ্রী জগন্নাথ দেবের বিগ্রহ তৈরি করতে অনুরোধ করেন। তখন সেই সূত্রধর বলেন যে তিনি শারীরিকভাবে অক্ষম, কিন্তু জগদীশ গাঙ্গুলি তাকে বোঝান সবই ভগবানের পরম ইচ্ছে। তখন সূত্রধর জগন্নাথ দেবের বিগ্রহ বানাতে রাজি হন। যেহেতু তার কুষ্ঠ ছিল, তার মূর্তি বানাতে দেরি হচ্ছিল। তিনি যখন বিগ্রহ নির্মাণের শেষ পর্যায়ে হাজির হয়েছিল তখন জগন্নাথ দেবের আশীর্বাদে তার কুষ্ঠরোগ সেরে গিয়েছিল এবং তারপর থেকেই এই জায়গায় এই মন্দিরটি প্রতিষ্ঠিত হয়। মেন মন্দিরের বাইরে আচার্য ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদের একটি মূর্তিও রয়েছে। মন্দির চত্বরের চারিদিকের পরিবেশটা বেশ দারুণ। চারপাশে সবুজে মোড়া, আর তার সাথে পাখিদের হইচই, এইসব শুনে বেশ ভালো লাগছে। মন্দিরের প্রবেশদ্বারের সামনেই রয়েছে গরুড় দেবতা।
ঠিক তার পেছনেই রয়েছে রাম ও সীতার মূর্তি। মন্দিরের সামনে শ্বেতপাথর দিয়ে নির্মিত এই জায়গাটাতে স্নানযাত্রার দিন মেন মন্দিরে যে জগন্নাথ দেবের বিগ্রহটা দেখালাম ওটা এনে বসানো হয়। সেই দৃশ্য দেখতে হলে আপনাদের রথযাত্রার দিন আসতে হবে। এই জগন্নাথ মন্দিরের ভেতরে ঝিলের পাড়েই রয়েছে শ্রীমন্তিনী দেবীর মন্দির। মহাদেব আর পার্বতী এখানে পূজিত হন শ্রীমন্তিনী দেবী রূপে। মন্দিরের পেছনে এই যে পুকুরটি দেখছেন, এখানে স্নানযাত্রার দিন ভগবান জগন্নাথ দেবকে আনা হয় আর স্নান করানো হয়। এটা দেখতে হলে অবশ্যই আপনাদের রথযাত্রার দিন আসতে হবে। বলা হয় এখানে মাতা পার্বতী মহাপ্রভুকে দেখার জন্য এসেছিলেন। শ্রী জগন্নাথ দেবের মন্দিরের ঠিক পেছনেই রয়েছে নাগেশ্বর মন্দির। চলুন দেখে নেওয়া যাক। মন্দিরের দেওয়ালে পুরাণের দৃশ্য বর্ণনা আছে। বলা হয়েছে যখন প্রচেতারা তপস্যা করার জন্য ঘর ছেড়েছিলেন তখন মহাদেব কৃপা করে তাদের উপর পরম জ্ঞান প্রদান করেন। সামনেই দেখতে পাচ্ছি নাগেশ্বর মহারাজকে। এখানকার দেওয়ালে আরও অনেক চিত্র রয়েছে। আপনারা সময় করে আসুন আর জায়গাটা ঘুরে দেখে যান। এই মন্দিরের ভেতরে একটা শিবলিঙ্গ রয়েছে। এটা অত্যন্ত প্রাচীন। এই মন্দির নির্মাণের মাটি খোদাই করার সময় পাওয়া গিয়েছিল এই শিবলিঙ্গটি। এরপরেই আমরা চলে এসেছিলাম আমাদের আজকের ভিডিওর শেষ স্পট বল্লাল ঢিবি দেখতে। এক সময় বাংলার শাসক বল্লাল সেনের প্রাসাদ ছিল এই জায়গায়, যা এখন বল্লাল সেনের ঢিবি নামেই পরিচিত। ইতিহাসের সাক্ষী এই ঢিবিটি দেখতে হলে আসতে হবে মায়াপুরে। মায়াপুর থেকে প্রায় 4 কিলোমিটার দূরে বামন পুকুরের কাছে রয়েছে এই বল্লাল ঢিবি। এখানে ইন্ডিয়ান আর্কিওলজিক্যাল সার্ভের অধীনে খনন কার্যের সময় পোড়ামাটির বিভিন্ন মূর্তি, তামা ও লোহার বাসনপত্র এবং নানান প্রত্ন সামগ্রী উদ্ধার হয়। বল্লাল সেনের রাজত্ব ছিল 1160 থেকে 1179 সাল পর্যন্ত। কিন্তু এই ঢিবির থেকে যা প্রত্নতাত্ত্বিক নিদর্শন পাওয়া গেছে তার সময়কাল কিন্তু 10ম শতক থেকে দ্বাদশ শতক পর্যন্ত। মানে বল্লাল সেনের আগেও এই ঢিবির অস্তিত্ব ছিল। এই বল্লাল সেনের ঢিবিকে আর্কিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়া দ্বারা মনুমেন্ট অব ন্যাশনাল ইম্পর্টেন্স হিসাবে ডিক্লেয়ার করা হয়েছে। এই যে শক্ত পাথরের তৈরি কুমিরের মুখটা দেখতে পাচ্ছেন, এটি আসলে তখনকার দিনে উন্নত জল নিকাশি নালার মুখ। এখান থেকে জল বের হয়, সামনের গোলাকার অংশে জমা হতো, তারপর ধীরে ধীরে গঙ্গায় মিশে যেত। আপনারা মায়াপুর এলে এই ইতিহাস অবহেলিত জায়গাটা অবশ্যই একবার ঘুরে যাবেন। আজ তবে এখানেই ভিডিওটা শেষ করি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না কিন্তু। চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও হাজির হব মায়াপুরের নতুন কিছু ভিডিওর সাথে।